বাংলাদেশের রাজনীতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সবচেয়ে আলোচিত দল এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। দীর্ঘ সময়ের আন্দোলন, সমঝোতা আর জোট রাজনীতির পর এই নির্বাচনকে ঘিরে দলটি সবচেয়ে বড় পরিসরে মাঠে নেমেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার বিএনপি মোট 288টি আসনে প্রার্থী দিয়েছে, যা এই নির্বাচনে অংশ নেওয়া সব দলের মধ্যে সর্বোচ্চ। তুলনায় জামায়াতে ইসলামী প্রার্থী দিয়েছে 224টি আসনে, ইসলামী আন্দোলন বাংলাদেশ 253টি আসনে, জাতীয় পার্টি 192টি আসনে এবং জাতীয় নাগরিক পার্টি 32টি আসনে প্রার্থী দিয়েছে। সংখ্যার বিচারে স্পষ্টভাবে বোঝা যায় বিএনপি এই নির্বাচনকে তাদের জন্য নির্ধারণী লড়াই হিসেবেই দেখছে। এই নির্ধারণী লড়াই শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য নয়, এটা তারেক রহমানের জন্য একটা নির্ধারণী লড়াই। দীর্ঘ 17 বছর বাংলাদেশের রাজনীতি থেকে অনেক দূরে থাকা তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে কতটুকু বিএনপিকে নেতৃত্ব দেবেন, এই নির্বাচন তারই একটি নির্ধারক হয়ে দাঁড়াবে। বিভিন্ন তথ্য মতে প্রায় 79টি সংসদীয় আসনে বিএনপির প্রায় 92 জন বিদ্রোহী প্রার্থী রয়েছে, অর্থাৎ কোনো কোনো আসনে একাধিক বিদ্রোহী প্রার্থীও বিরাজমান। সুতরাং এই 79টি আসনে বিএনপি আদৌ জিততে পারবে কিনা, এটা অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। জোটের খেলায় বিএনপি যে তার জোটের সঙ্গীদেরকে যে আসনগুলো ছেড়েছে, সেই আসনগুলোতে আদৌ কি জোট সঙ্গীরা জিতে আসতে পারবে, এটা অনেক বড় প্রশ্ন। সত্যিকার অর্থে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসার পরে যেভাবে আই হ্যাভ এ প্ল্যান ঘোষণা দিয়েছেন, সেই প্ল্যান বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কতটুকু একত্রিত হয়ে বিরোধী জোটের বিরুদ্ধে লড়বে, সেটা শুধুমাত্র সময় বলবে। নাকি এই বিএনপির জন্য 13তম সংসদ নির্বাচন আসলে কি আনলাকি 13 হতে যাচ্ছে, এটা হয়তো সময় বলবে। আজকে আমরা বিভিন্ন বিশ্লেষণ করে আমরা দেখার চেষ্টা করব বিএনপির জন্য সত্যিকার অর্থে এই নির্বাচনটি আনলাকি 13 হচ্ছে কিনা। এই নির্বাচনে বিএনপি একা নয়, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে তাদের সঙ্গে রয়েছে একাধিক শরিক দল। এখন পর্যন্ত বিএনপি শরিকদের জন্য প্রায় 15টি আসন নিশ্চিত করেছে। তবে এই আসন বন্টন নিয়ে জোটের ভেতরেই শুরু হয়েছে বড় ধরনের অস্বস্তি। কিছু শরিক দল নিজ নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে, আবার কিছু নেতা ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে নিজের দল বিলুপ্ত করে সরাসরি বিএনপিতে যোগ দিয়েছেন। যেমন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম দীর্ঘদিন নিজ দলের নেতৃত্বে থাকার পর দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন এবং লক্ষ্মীপুর 1 অর্থাৎ রামগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন। একইভাবে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। কিশোরগঞ্জ 5 থেকে বাজিতপুর ও নিকলি এলাকায় ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে ঝিনাইদহ 4 অর্থাৎ কালীগঞ্জ এবং সদরের আংশিক আসনে রাশেদ খান ধানের শীষ প্রতীকে লড়ছেন। এছাড়া ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ঢাকা 13 মোহাম্মদপুর ও আদাবর এলাকা নিয়ে গঠিত আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 4 জন নেতার ক্ষেত্রেই একটি বিষয় স্পষ্ট, তারা আগে ভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে থাকলেও এবার নির্বাচনে বিএনপির প্রতীকে অর্থাৎ বিএনপির প্রার্থী হয়ে এবং বিএনপি দলে যোগ দিয়ে তাদের দলকে বিলুপ্ত করে ধানের শীষ প্রতীকে সরাসরি মাঠে নেমেছেন। এছাড়াও নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এই 6টি দল নিজেদের প্রতীকেই নির্বাচনে থাকার সিদ্ধান্ত নিয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 আসনে কেটলি প্রতীকে নির্বাচন করছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা 12 আসনে কোদাল প্রতীকে এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে মাথাল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পটুয়াখালী 3 আসনে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে বিএনপি সমঝোতা হয়েছে সিলেট 5, ব্রাহ্মণবাড়িয়া 2, নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4 ও যশোর 5 আসনে। এসব আসনে জমিয়তের শীর্ষ নেতারাই প্রার্থী হয়েছেন। কিন্তু এখানেই শেষ নয়, এই সমঝোতাকে চ্যালেঞ্জ করে মাঠে নেমেছেন বিএনপির একাধিক নেতা, যাদের দলটি বিদ্রোহী প্রার্থী হিসেবে চিহ্নিত করেছে এবং পরবর্তীতে বহিষ্কারও করেছে। ঢাকা 12 আসনে যেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে সমর্থন দিয়েছে বিএনপি, সেখানে বিএনপির ঢাকা মহানগর উত্তর কমিটির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে তাকে বিএনপি থেকে বহিষ্কারও করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে সমর্থন দিলেও সেখানে বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ায় তাকেও বহিষ্কার করেছে বিএনপি। যদিও রুমিন ফারহানাই একমাত্র বিএনপিকে বিগত 1.5 বছর যাবৎ বিএনপির ঝান্ডা উড়িয়ে চলেছেন, কিন্তু তিনিও নির্বাচনে বিএনপির সমর্থন পাননি শুধুমাত্র জোটের কারণে। পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে সমর্থন দিয়ে বিএনপি নিজ দল থেকে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ডাকসুর সাবেক ছাত্রনেতা হাসান মামুন এই সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হন এবং ফলে তাকেও দল থেকে বহিষ্কার করা হয়। অন্যদিকে ঝিনাইদহ 4 আসনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদ ছেড়ে এবং ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন, কিন্তু একই আসনে বিএনপির জেলা পর্যায়ের নেতা এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তিনিও বহিষ্কৃত হয়েছেন। সিলেট 5 আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা মোহাম্মদ উবাইদুল্লাহ ফারুককে ছেড়ে দিলেও জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ এই আসনে নির্বাচন থেকে সরে দাঁড়াননি এবং তিনিও বহিষ্কৃত হয়েছেন বিএনপি থেকে। নারায়ণগঞ্জ 4 আসনে জমিয়তের যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমের বিপরীতে বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাহ আলম এবং মোহাম্মদ গিয়াসউদ্দিন দুজনই স্বতন্ত্র প্রার্থী মাঠে রয়েছেন, অর্থাৎ দুজনই বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ের বিরুদ্ধে লড়ছেন, দুজনেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত হয়েছেন। যশোর 5 আসনে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে ছেড়ে দেওয়া হলেও উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল মনোনয়ন প্রত্যাহার করেননি এবং তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে দল থেকে বহিষ্কৃত হয়েছেন। এদিকে বিএনপির ইতিহাসে সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হচ্ছে বেগম খালেদা জিয়ার একাধিক আসনে নির্বাচন করে সবকটিতে জয়লাভের রেকর্ড। 1991 সালে তিনি 5টি আসনে নির্বাচন করে 5টিতে জয় পান, বগুড়া 7, ঢাকা 7, ঢাকা 9, ফেনী 1 এবং চট্টগ্রাম 8 থেকে। একইভাবে 1996 সালেও তিনি 5টি আসনে নির্বাচন করে প্রতিটিতে জয়লাভ করেছিলেন। 2001 সালে বগুড়া 6, বগুড়া 7, খুলনা 2, লক্ষ্মীপুর 2 এবং ফেনী 1 এই 5টি আসনে তিনি বিজয়ী হয়েছিলেন। 2008 সালে তিনি 3টি আসনে নির্বাচন করেন এবং 3টিতেই নির্বাচনে জয় পান, যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি রেকর্ড হয়ে থাকবে। বাংলাদেশের ইতিহাসে না হারার গল্প শুধুমাত্র খালেদা জিয়ারই রয়েছে। এই ঐতিহাসিক ধারাবাহিকতায় উত্তরাধিকার হিসেবেই এবার মাঠে নেমেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা 17, বগুড়া 6 এই 2টি আসনে নির্বাচন করছেন। ঢাকা 17 আসনে প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডক্টর এস.এম. খালিকুজ্জামান, আর বগুড়া 6 আসনে জামায়াতের প্রার্থী হচ্ছেন শিক্ষক আবিদুর রহমান। 2টি আসনেই লড়াইকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে, কারণ একদিকে রয়েছে বিএনপির দীর্ঘদিনের ভোট ব্যাংক, অন্যদিকে জামায়াতের সংগঠিত সমর্থন। এই পরিস্থিতিতে বিভিন্ন জরিপ নতুন মাত্রা যোগ করেছে নির্বাচনী আলোচনায়। এরই মধ্যে 4টি প্রতিষ্ঠান পরিচালিত যৌথ জরিপে দেখা যাচ্ছে বিএনপি ভোট দিতে চান 34.7% ভোটার এবং জামায়াতকে ভোট দিতে চান 33.6% ভোটার, ব্যবধান মাত্র 1% একটু বেশি। অন্যদিকে ইএএসডির জরিপ বলছে 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চান এবং 19% জামাতকে। আবার মার্কিন সংস্থা IRI এর জরিপ অনুযায়ী বিএনপি সমর্থন 30% এবং জামাতের সমর্থন 26%। সব মিলিয়ে স্পষ্ট যে এই নির্বাচন শুধু দল বনাম দল নয়, এটা জোট বনাম জোট, বিদ্রোহ বনাম শৃঙ্খলা এবং অতীতের অভিজ্ঞতা বনাম বর্তমানের সংগঠনের লড়াই। শেষ পর্যন্ত কারা জয়ী হবে সেটি নির্ভর করবে ভোটের দিন মাঠে কারা নিজেদের ভোট ধরে রাখতে পারে তার উপর। এই 13তম সংসদ নির্বাচনের 12ই ফেব্রুয়ারি নির্বাচনেই হয়তো বলে দেবে এই বিএনপির জন্য এই নির্বাচনটি বাংলাদেশের সংসদীয় নির্বাচনী ইতিহাসে আনলাকি 13 হয়ে হয়তো জায়গা করে নেবে।